নমস্কার, জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আর আজকে জেলার খবরের মূলত যে বিষয়বস্তু লোকসভা নির্বাচনে কোথায় কোন দল বেশি ভারী, কোথায় কোন দল বেশি ক্ষমতায় রয়েছে এবং কে লোকসভা নির্বাচনে সেই জায়গায় তাকে সাধারণ মানুষ চাইছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনাস্থল হচ্ছে রায়গঞ্জ, এবং রায়গঞ্জে কার পাল্লা ভারী সেদিকে আমাদের নজর থাকবে। এবং যদিও প্রথমেই বলে রাখা ভালো যে এখনো কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে আজকে আমরা যেটা দেখলাম যে সিপিএম এর তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তবে রায়গঞ্জে বিজেপির এখনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। আমাদের এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। রায়গঞ্জ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুরের জেলা সদর। পশ্চিম দিনাজপুর জেলাকে বিভক্ত করে 1992 সালের 1 এপ্রিল উত্তর দিনাজপুর জেলা গঠিত হয়। এর মহকুমা রয়েছে দুটি, রায়গঞ্জ এবং ইসলামপুর। 18-19 শতকে এই জেলাটি সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি শক্ত ঘাঁটি ছিল। দেশ বিভাগের পর পূর্ব দিনাজপুর পাকিস্তান এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে এবং পশ্চিম দিনাজপুর ভারতে থেকে যায়। পরে পশ্চিম দিনাজপুরকে দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত করা হয়। এই সংসদীয় এলাকায় অবস্থিত রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য অর্থাৎ কুলিক পাখি অভয়ারণ্য বেশ বিখ্যাত। এটি এশিয়ার ওপেন বিল এবং অন্যান্য জলের পাখির এশিয়ার বৃহত্তম পাখির অভয়ারণ্য। এই জেলার প্রধান নদী কুলিক, নাগর, মহানন্দা ইত্যাদি। উত্তর দিনাজপুর জেলার প্রধান ফসল ধান, পাট, ভুট্টা এবং আখ ইত্যাদি। পাশাপাশি এই শহরটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। রাজনৈতিক পটভূমির ক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা সংসদীয় আসনটি কখনো কংগ্রেস, কখনো সিপিআইএম, আবার কখনো বিজেপির হাতে রয়েছে। রায়গঞ্জ লোকসভা আসন যা কংগ্রেস এবং সিপিআইএম দ্বারা অনুষ্ঠিত বলেই মনে করা হয়। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির দেবশ্রী চৌধুরী প্রথমবারের মতো জয়ী হয়েছিলেন। রায়গঞ্জে এই আসনটি কংগ্রেস এবং সিপিআইএম ছাড়া অন্য কোনো দল মাত্র দুবার জিতেছে, 1977 সালে এবং 2019 সালে। 1977 সালের লোকসভা নির্বাচনে জনতা পার্টির মোহাম্মদ হিদায়ত আলী এমপি হয়েছিলেন। তারপর 2019 লোকসভা নির্বাচনে তিনি এই আসন থেকে বিজেপির এমপি হয়েছিলেন। 2019 লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ বাদে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে বিজেপি 7টি জিতেছিল। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির দেবশ্রী চৌধুরী প্রায় 60,000 ভোটে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালাকে পরাজিত করেছিলেন। 2011 সালের আদমশুমারি অনুসারে রায়গঞ্জের মোট জনসংখ্যা 23,48,480। তার মধ্যে 85.08% গ্রামীণ এবং 14.92% শহুরে জনসংখ্যা। মোট জনসংখ্যার মধ্যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির অনুপাত যথাক্রমে 28.64 এবং 4.97। 2021 সালের ভোটার তালিকা অনুযায়ী এই আসনে 16,86,995 ভোটার এবং 2,401টি ভোট কেন্দ্র রয়েছে। রায়গঞ্জের সবকটি বিধানসভা আসন দখল করেছে তৃণমূল। ইসলামপুর, চাকুলিয়া, হেমতাবাদ, করণদিঘি, গোয়ালপুকুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রগুলি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। 7টি বিধানসভা আসনের নিয়ন্ত্রণেই রয়েছে তৃণমূল। ইসলামপুরে তৃণমূলের আব্দুল করিম চৌধুরী, গোয়ালপুকুরে তৃণমূলের মোহাম্মদ গোলাম রব্বানী, চাকুলিয়ায় তৃণমূলের মিনহাজুল আরফিন আজাদ, করণদিঘিতে তৃণমূল থেকে গৌতম পাল, হেমতাবাদেও তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। তৃণমূলের আওতায় রয়েছে কালিয়াগঞ্জ। এদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে এবছর লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা থেকে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা ভোট সম্পূর্ণ সাধারণ মানুষদের উপর নির্ভর করছে। সেই ফলাফল ভোট পেরোলেই বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ট্রাক টিভি বাংলা। আমরা দেখলাম আজকের যে আমাদের উপস্থাপনা, সেই উপস্থাপনার বিশেষ প্রতিবেদন। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী, এবং বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। আমরা এই বিষয় নিয়ে মতামত শুনবো জনতা কি জানাচ্ছে, আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত। রায়গঞ্জে কি কি উন্নয়ন হয়েছে, কি কি অনুন্নয়ন হয়েছে, এবং আপনারা কি চাইছেন যে রায়গঞ্জে
কার দখলে আসবে, রায়গঞ্জ কার দখলে আসবে, তৃণমূল নাকি বিজেপির, আপনারা কি জানাচ্ছেন? যে নাম্বারে আপনারা কল করতে পারেন সেই নাম্বারটি আপনাদেরকে জানিয়ে রাখি 9147108809। আবারও জানিয়ে রাখি 9147108809। এই নাম্বারে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কি চাইছেন, রায়গঞ্জ কার দখলে থাকবে। এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত শুনবো। আবারও জানিয়ে রাখি যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির এখনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সিপিআইএম আজই প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যদিও বা এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। আমরা শুনবো জনতা রায় তারা কি জানাচ্ছে। যে নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারবেন, আবারও সেই নাম্বারটি 108809। টিভি স্ক্রিনে যে নাম্বারটি উঠছে সেই নাম্বারে আপনারা ফোন করুন, আপনারা ফোন করে জানান আপনাদের রায়, আপনারা কি জানাচ্ছেন। এবার সরাসরি দেখব সাধারণ মানুষ কি জানিয়েছেন, তাদের বক্তব্য শুনবো আমরা। আপনার নাম? আমার নাম নারায়ণ সরকার। হ্যাঁ, বলছি যে বিগত দিনে যারা এমপি ছিলেন তারা কতটা কাজ করেছে? আমাদের এদিকে তো কাজের কোনো মানে হিসাব দেখছি না, এদিকে এমপি কোনো কাজ করেনি। 5 বছরের কোনো কাজ হয়নি? না, এদিকে কিন্তু কাজ হয়নি আমাদের এই অঞ্চলে আর কি। বলছি এখন তো লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী ঘোষণা করেছে, কতটা আশাবাদী যে তিনি জিতলে পরে কাজ করতে পারবেন, কি মনে হচ্ছে? তা তো আমরা এখন আর বলতে পারবো না, এখন পাস করলে কাজ করবে কি করবে না, না ওই দেবশ্রী রায়ের মতোই হবে, এটা কেমন করে বলবো। আপনাদের কি দাবি সাধারণ মানুষ হিসেবে? আমাদের তো দাবি তো কাজ করুক, নেতারা কাজ ভালো কাজ করুক, কি আর কাজ আশা করবো, রাস্তাঘাট স্কুল কলেজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে হেমতাবাদ থেকে নিরাজুল ইসলাম। নিরাজুল বাবু বলুন আপনার কি বক্তব্য? কল্যাণী বিশাল ভোটে জিতবেন। আপনার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আরেকবার বলুন কি বললেন? আমি বলছি কৃষ্ণ কল্যাণী জিতবে বিপুল ভোটে। একেবারে ধন্যবাদ। যেমনটা জানা গেল এই মুহূর্তে যিনি রায় দিয়েছেন তিনি কিন্তু বলছেন যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কৃষ্ণ কল্যাণী তিনি নাম নিয়েছেন এবং কৃষ্ণ কল্যাণী বিপুল ভোটে জিতবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং আমরা যে ছবি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, যখন থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তারপর থেকে কিন্তু অ্যাক্টিভ রয়েছেন কৃষ্ণ কল্যাণী। তিনি কিন্তু ইতিমধ্যে ভোট প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লিখন করছেন এবং যদিও বা নির্ঘণ্ট প্রকাশ হয়নি ভোটের, কিন্তু তিনি কিন্তু থেমে নেই, তিনি কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন। এবং আমরা যদি দেখি যে রায়গঞ্জে বিগত দিনের যদি আমরা চিত্র দেখি, বিগত দিনে কিন্তু তৃণমূল ক্ষমতায় একবারের জন্য আসেনি, কিন্তু যেহেতু কৃষ্ণ কল্যাণী একজন স্বচ্ছ ভাবমূর্তি, সেই কারণের জন্য একটা অনুমান করা যাচ্ছে যে এবারে হয়তো তৃণমূল ক্ষমতায় আসতে পারে। এবং তৃণমূল কর্মী সমর্থকেরা রায়গঞ্জে তারাও কিন্তু বলছে যে তারা কিন্তু 200% আশাবাদী। যখন কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করা হয় তখনই কিন্তু তারা একদম আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছিল যে তারা 200% আশাবাদী। এইবারে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করবে। এবং এই মুহূর্তে আমরা যে জনতার কথা শুনলাম তিনিও কিন্তু একই কথাই বললেন, বিপুল ভোটে জিতবে কৃষ্ণ কল্যাণী। তবে এখনো পর্যন্ত কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো রকম প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এবং ভোটের যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি। রায়গঞ্জ লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল 2014-তে প্রার্থী ছিলেন শ্রীমতী দীপা মুন্সি, দীপা দাস মুন্সি। বিজেপির ছিলেন নিমু ভৌমিক, তৃণমূলের পবিত্র রঞ্জন দাস মুন্সি। সমাজবাদী পার্টি
সুদীপ রঞ্জন সেন, আবারও জানিয়ে রাখি সমাজবাদী পার্টির সুদীপ রঞ্জন সেন, এবং সিপিআইএম এর পক্ষ থেকে ছিল মোহাম্মদ সেলিম। 2014 ফলাফল অনুযায়ী 2014 কংগ্রেসের পক্ষ থেকে দীপা দাসমুন্সি, বিজেপির নিমু ভৌমিক, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, তৃণমূলের পবিত্র রঞ্জন দাসমুন্সি এবং সমাজবাদী পার্টির সুদীপ রঞ্জন সেন। দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থী ছিল এবং তৃণমূল থেকে কানাইলাল আগরওয়াল, সিপিআইএম এর থেকে পুনরায় মোহাম্মদ সেলিম দাঁড়ায় লোকসভা নির্বাচনে এবং কংগ্রেসের পক্ষ থেকেও পুনরায় দীপা দাসমুন্সি দাঁড়ায়। বিজেপির তরফ থেকে 2019 প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী, তৃণমূলের তরফ থেকে কানাইলাল আগরওয়াল, সিপিআইএম এর থেকে মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু 2014তেও তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন এবং 2019এও কিন্তু তিনি দাঁড়িয়েছেন এবং কংগ্রেসেও সেই একই ছবি, দীপা দাসমুন্সি, তিনি কিন্তু কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছিলেন। আবারও জানিয়ে রাখি যে জনতার রায় আমরা শুনবো। আজকের এই যে আলোচনা, সেই আলোচনাতে সাধারণ মানুষ কি জানাচ্ছে, তারা কি বলছে, তাদের কথা আমরা শুনবো। যে নাম্বারে আপনারা কল করে সরাসরি জানাতে পারবেন আপনাদের মতামত, সে নাম্বারটি আমি আবারও একবার বলে রাখি, 9147108809। ভোট আসলেই নানা রকম প্রতিশ্রুতি কিন্তু দেখা যায় এবং সেই প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে সমস্ত ভোট প্রচারে আসা কিন্তু কর্মীরাই, কিন্তু প্রচার শেষ হয়ে যাওয়ার পরে, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয় না। ভোট আসলেই রাজনৈতিক দলের নেতারা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কেউ পূরণ করেন আবার কেউ করে না। কিন্তু রায়গঞ্জ থেকে বিভিন্ন রকমের আমরা দেখেছি যে বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রচার তিনি কিন্তু শুরু করে দিয়েছেন এবং তিনি প্রচার শুরু করলেও অন্য রাজনৈতিক দল কিন্তু দলে কে প্রার্থী হবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো রকম কিছু ঘোষণা করা হয়নি। একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, তাহলে কি বিরোধীরা কৃষ্ণ কল্যাণী বাবুকে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে? আমরা এই বিষয়ে কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। দেখো, তোমার কাছে যেটা জানতে চাইবো যে বিজেপির তরফ থেকে, বিজেপি বা বিরোধীদের তরফ থেকে এখনো কিন্তু কোনো রকম ভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি, কিন্তু তৃণমূল যেহেতু প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং সেখানে রায়গঞ্জে প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমরা দেখেছি যে যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তার পরের দিন থেকে কিন্তু একদম জোর কদমে ভোট প্রচার শুরু করে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। সেক্ষেত্রে বিরোধীরা কি কোথাও ওয়াক ওভার দিয়ে দিচ্ছে কৃষ্ণবাবুকে? কি বলবে বিষয়? সত্যজিৎ, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি একটু পরিষ্কার করে বলো। তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার আওয়াজ আসছে না। যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করবো। তবে যে বিষয়টা আমরা আলোকপাত করেছিলাম যে এই লোকসভা নির্বাচন, শুধু লোকসভা নির্বাচন বলাটা ভুল, যেই নির্বাচনে আসুক না কেন বারংবার কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতি কিন্তু মূলত পূরণ হয় না, এমনটাই কিন্তু জানান সাধারণ মানুষজন। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। দেখো, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে এখনো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা তরফ থেকেও এখনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী বাবুকে, রায়গঞ্জের যে তৃণমূল প্রার্থী, তাকে কি কোথাও ওয়াক ওভার দেওয়া হচ্ছে? কি বলবে এই বিষয়ে? ওয়াক ওভার দেওয়ার কিছু নেই, নির্বাচন এখনও ঘোষণা করেনি কমিশন।
আর প্রত্যেক রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে, প্রচারও মোটামুটি চলছে। যেমন প্রধানমন্ত্রী 4 বার এসেছিলেন বিজেপির তরফ থেকে। এবার যদি আমরা রায়গঞ্জের ক্ষেত্রে বিষয়টা দেখি, দেখো পশ্চিমবাংলায় কংগ্রেস কিন্তু প্রচণ্ডভাবে জোটের চেষ্টা করে যাচ্ছিল। কংগ্রেস চাইছিল তৃণমূলের সঙ্গে জোট করতে, তো সেইখানে কংগ্রেসের কিছু দাবি দেওয়া সিট নিয়ে একটা ব্যাপার ছিল, কিন্তু দেখা যায় এই জোট আলোচনার মাঝখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস এককভাবে 42টি আসনের প্রার্থী ঘোষণা করে। তা সত্ত্বেও দেখো কংগ্রেস নেতা জয়রাম রমেশ কিন্তু এখনও বারবার বলছেন যে তৃণমূলের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখনও মানে জোটের সম্ভাবনা কিন্তু এখনও উঠে যায়নি। আরেকটা জিনিস, আরেকটা বামফ্রন্টের কথা বলি, বামফ্রন্ট কিন্তু আজকে সবে 16টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্ট কিন্তু কংগ্রেসের দিকে তাকিয়েছিল, তার কারণ তুমি জানো বামফ্রন্ট দীর্ঘ 34 বছর রাজ্যে ক্ষমতায় থাকলেও এই মুহূর্তে বর্তমান পশ্চিমবাংলার যে রাজনৈতিক সমীকরণ, তাতে নিজেদের ক্ষমতায় লড়ে জেতা তো দূরের কথা, কোনো আসনের সেকেন্ড পজিশনে থাকবে কিনা সেটা থাকার সম্ভাবনা খুব কম বলা চলে আর কি। খুব জোর দিয়েই বলা যায় যে 42টি আসনে কোনো আসনেই সেকেন্ড পজিশনে বামফ্রন্টের থাকার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই বামফ্রন্ট কিন্তু এখনও কংগ্রেসের সঙ্গে জোটের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কংগ্রেস তৃণমূল জোট না হয় তাহলে হয়তো বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে বা আইএসএফের সাথে জোট করে একটা প্রার্থী ঘোষণা করবে। দেখো সত্যজিৎ, দেখো যে বিষয়টা আমি জানার চেষ্টা করবো যে তুমি যেমনটা বললে যে তৃণমূলের সঙ্গে বামেদের একটা জোটের সম্ভাবনা ছিল, কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে বলো বা বামফ্রন্ট বলো তারা কিন্তু আলাদাভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাহলে এই যে জোট হওয়ার যে গুঞ্জন উঠছিল সেটা হঠাৎ করে ভেঙে গেল কেন? জোট ভাঙে প্রথমত তোমার আসন বন্টন নিয়ে সাধারণত জোট ভাঙে। যেমন ধরো কংগ্রেসের এক সময় তোমার আমরা যদি 2014 সালে দেখি, তো 2014 সালে কিন্তু রায়গঞ্জ আসন জিতেছিল বামফ্রন্ট, বামফ্রন্ট জিতেছিল। 2000 তার আগে দেখো প্রিয়রঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সি এই রায়গঞ্জ থেকে রায়গঞ্জ কিন্তু বামফ্রন্টের কংগ্রেসের গড় ছিল। মালদা, মুর্শিদাবাদ আছে, তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাছে বামফ্রন্ট বেশ কিছু আসন দাবি করেছিল। কংগ্রেসের গড় মুর্শিদাবাদ, বহরমপুর তো অধীর চৌধুরী গতবার জিতেছিলেন, মালদা দক্ষিণটাও কংগ্রেস জিতেছিল। এই দুটো আসন ছেড়েও আরও বেশ কয়েকটি আসন কংগ্রেস কিন্তু তৃণমূলের কাছে দাবি করেছিল। তৃণমূল হয়তো সেই আসনগুলো দিতে অনিচ্ছুক, কারণ তৃণমূল ক্ষমতায় সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস হয়তো এত আসন ছাড়তে রাজি হয়নি, যার জন্যই তৃণমূল এককভাবে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু কংগ্রেস এখনও চাইছে যে তৃণমূলের সঙ্গে জোট যেন এখনও হয়ে যায়। কারণ দেখো জয়রাম রমেশ বা রাহুল গান্ধীরা এখনও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন যে যদি একটা আসন, দুটো আসন তো গতবার জেতা ছিলই, আর একটি বা দুটি আসন যদি কংগ্রেসের সাথে তৃণমূলের কাছে পেতে পারে কংগ্রেস, এই চেষ্টা করে যাচ্ছে। আর বামফ্রন্টের অবস্থা সেই একই জায়গায়, বামফ্রন্টও চাইছে যে কংগ্রেস আসুক, কংগ্রেস তৃণমূল জোট না হোক, কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে যাক। এই কারণে বামফ্রন্ট কিন্তু অপেক্ষা করছিল, এখনও অপেক্ষা করছে। আজ সবেমাত্র 16টি আসনের প্রার্থী ঘোষণা করছে, তো জোট ভাঙে পর্যন্ত আসন বন্টনের কারণে জোট ভেঙে যায়। একেবারে দেখো সত্যজিৎ, যে আরও একটা বিষয় জানার চেষ্টা করব, রায়গঞ্জে কি মনে হয় পাল্লা কোন দিকে বেশি ভারী হবে? না দেখো, রায়গঞ্জের সমীকরণ যদি আমরা দেখি, গত 2019 সালের লোকসভা নির্বাচনে তোমার ইসলামপুর থেকে লিড পেয়েছিলেন দেবশ্রী চৌধুরী, কানাইয়ালাল আগরওয়াল। ইসলামপুরে কিন্তু দারভিটের একটা ঘটনা ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও কানাইয়ালাল লিড পেয়েছিলেন। তারপরে তোমার গোয়ালপুকুর থেকে প্রায় 48,000 ভোটের লিড ছিল। গোয়ালপুকুরের পর আসবে চাকুলিয়া, সেখানেও কিন্তু লিড পেয়েছিল কানাইয়ালাল আগরওয়াল। দেবশ্রী চৌধুরী লিড পায় করণদিঘি, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং রায়গঞ্জ, এই 4টি কেন্দ্র থেকে। এবার এই 4টি কেন্দ্রের মধ্যে তুমি দেখো কালিয়াগঞ্জে যদি আমরা পরিসংখ্যান দেখি, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে গতবার দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন কালিয়াগঞ্জ কেন্দ্রে দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 1,18,000 ভোট, 1,18,000 কিছু বেশি ভোট। সেখানে কানাইয়ালাল আগরওয়াল মাত্র 62,000। তো এই যে ডিফারেন্স, এই যে ভোটটা, এটা কিন্তু মেকআপ কালিয়াগঞ্জ থেকে হয়েছিল, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ। আরেকটা জিনিস দেখো, এই যে এটা তো গেলে 19-এর ঘটনা, যদি তারপরে তুমি 2021 সালে বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার মধ্যে রায়গঞ্জ লোকসভায় যে কটি পড়ে, গোয়ালপুকুর, ইসলামপুর, চোপড়া, করণদিঘি, হেমতাবাদ, সবগুলোই কিন্তু জিতেছে তৃণমূল।
বিজেপি জিতেছিল কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ। কালিয়াগঞ্জের বিধায়ক তুমি জানো মাঝখানে তৃণমূলে যোগ দিয়ে আবার ফিরে এসছেন, কিন্তু ভোটের মার্জিনটা দেখো, মার্জিনটা কিন্তু অনেকটা কমে এসছে। আমরা যদি দেখি ইসলামপুরে দেখো তৃণমূল পেয়েছিল 1,01,31 ভোট, সেখানে বিজেপি মাত্র 62,000। এই যে ভোটের মার্জিন এতটা কমে আসা, তারপর তো গোয়ালপুকুরে তোমার তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী পেয়েছিলেন 1,05,000 ভোট, সেখানে বিজেপি মাত্র 19,000। তো এই যে ভোটের মার্জিনটা এটা কমিয়ে আনা কিন্তু বিজেপির ক্ষেত্রে অত্যন্ত কঠিন। আর একটা জিনিস দেখো, গত লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম বামফ্রন্টের তিনি কিন্তু 1,82,000 ভোট কেটেছিলেন। এই যে মুসলিম ভোট কাটা, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল, যেটা এখনও বামফ্রন্ট কংগ্রেস যদিও প্রার্থী ঘোষণা করেনি কে প্রার্থী হবে, কতটা বামফ্রন্ট কংগ্রেস এই মাইনরিটি ভোটটা কাটতে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। কারণ জানো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রায় 50%-এর ওপরে ভোট আছে কিন্তু মাইনরিটি ভোট, যেটা কিন্তু তৃণমূলের সলিড ভোট বলা চলে। এখন এইটা নির্ভর করছে সিপিএম কংগ্রেস কতটা টানে। আর তাছাড়া একটা বিজেপির নিজেদের অন্তর্দ্বন্দ্ব তো আছেই, প্রার্থী ঘোষণা হয়নি। কিন্তু আরেকটা জিনিস ভাবো, বিজেপি বড় দল, তাদের প্রধানমন্ত্রী বিজেপির মুখ অমিত শাহ আছেন, তিনি সাংগঠনটা খুব ভালো বোঝেন। তো ইনারা প্রচারে আসলে ভোটের এখন বর্তমান যে সমীকরণ আছে তাতে পাল্টাবে। কিন্তু ভোটের মার্জিন, আমরা যে মার্জিনটা দেখি 21-এর পরে, তো তাতে তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী বলা চলে। অনেক ধন্যবাদ সত্যজিৎ। যেমনটা জানা গেল যে রায়গঞ্জে কিন্তু পাল্লা ভারী কার দিকে থাকবে সেটা কিন্তু সময়ই বলবে। আমরা রায়গঞ্জ লোকসভা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোলিং করেছিলাম, সরাসরি সেদিকে নজর রাখবো ঠিক কী তথ্য উঠে এলো সেই পোলিংয়ে। আমরা নজর রাখবো সেখানে কী তথ্য উঠে এসেছে। আমরা পোলিং করেছিলাম রায়গঞ্জ লোকসভা নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক কিন্তু জানাচ্ছেন, বিপুল সংখ্যক পার্সেন্টেজ একটা আসছে যেখানে বলছে যে তৃণমূল জিতবে, কিছু সংখ্যক বলছে বিজেপি, আবার অন্যরা বলছে যে অন্যরা হচ্ছে 15%। আবারও জানি রেখে 53% কিন্তু তৃণমূল জিতবে বলছে 53% মানুষ, 32% বলছে বিজেপি জিতবে এবং 15% বলছে অন্যান্য। আবারও বলে রাখি যে লোকসভা ভোটে রায়গঞ্জে কে জিতবে সেই নিয়ে আমাদের পোলিং করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ট্রাইব টিভি বাংলা তরফ থেকে। সেখানে 53% মানুষ বলছে তৃণমূল জিতবে, 32% বলছে বিজেপি এবং 15% বলছে অন্যান্য। ট্রাইব টিভি বাংলার এই পোলিং থেকে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্যতে বলছে যে 53% মানুষ তৃণমূল জিতবে এবং 32% বিজেপি। বিগত দিনের যদি তথ্য দেখা যায়, সেই তথ্যতে কিন্তু কখনোই রায়গঞ্জে তৃণমূল ক্ষমতায় আসেনি। সেক্ষেত্রে এই যে 53% মানুষ বলছে তৃণমূল জিতবে, সেক্ষেত্রে শুধুমাত্র কি কৃষ্ণ কল্যাণী মুখের দিকে চেয়ে বা কৃষ্ণ কল্যাণীকে দেখেই কি এই ভোট তৃণমূলের দিকে যাবে? তাহলে কি রায়গঞ্জে কৃষ্ণ করিশ্মা চলছে? এটা এই প্রশ্নটাই কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে। বিজেপি 32% মানুষ বলছে যে বিজেপি জিতবে, আর সেখানে 53% মানুষ বলছে তৃণমূল জিতবে। যখন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূলের তরফ থেকে, তখন থেকেই কিন্তু রায়গঞ্জের মানুষের মধ্যে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে যে তারা কিন্তু বলছে যে কৃষ্ণ কল্যাণী তার যে ব্যক্তিত্ব, তিনি যে তিনি মানুষ হিসেবে এতটাই ভালো এবং তাকেই প্রার্থী হিসেবে চেয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, এবং তারা কিন্তু বলছেন 200% তারা আশাবাদী। আজ ব্রিগেডের জনগর্জন সভার দ্বিতীয় দিনে প্রচারে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। সেখানে প্রচারে গিয়ে তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো। দেখুন, যে হিসাবে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে এখানে, আমি আমার অভিভাবক গোলাম রব্বানী সাহেব, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আজকে ওনার নেতৃত্বে
আমি গোয়ালপুকুরের 14টা অঞ্চল পরিচিতি পর্ব সেরে নেব, আর তারপর আগামী দিনে আরো প্রচার চলবে। যে হিসাবে লোকের মনে আবেগ, যে হিসাবে উৎসাহ দেখছি, তাতে আজকে এখানে কর্মীদের সাথে কথা বলে যে হিসাবে কর্মীরা অ্যাসিওর করলেন যে এবার গোয়ালপুকুর থেকে তৃণমূল কংগ্রেস ভোটে। আমরা যে পোলিং দেখালাম সেই পোলিংয়ে কিন্তু শেষ কথা নয়, এখনো কিন্তু নির্বাচনের দিনক্ষণ এখনো কিন্তু ঠিক হয়নি। তবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ফলাফল কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ট্রাইব টিভি বাংলায়।